নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাস নিয়ে অচল অবস্থা বিদ্যমান, প্রভাব পড়ছে সর্বত্র। বুকিং হচ্ছে না কোথাও। সমস্যায় সাধারণ মানুষ সহ হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে জেলা শাসক দপ্তরে জরুরি বৈঠক জেলা পুলিশ প্রশাসনের। ফের রোগীর পরিজনকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন হাসপাতালের এমএসভিপি কল্যাণ খা। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পৌর ও তার গবাদি পশু। বুধবার সকালে জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড় সংলগ্ন বলাইগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জ ব্লকের বলাইগঞ্জ গ্রামের বাসিন্দা বীরেন রায় বুধবার ভোর 6টা নাগাদ গরু চড়াতে বেরিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ছোট যাত্রীবাহী গাড়ি তাকে ও তার গবাদি পশুটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পশুটির। গুরুতর আহত অবস্থায় বীরেনবাবুকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটিকে আটকে ফেলেন। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরেন রায়ের মৃত্যুতে তার স্ত্রী ও কন্যা সন্তান সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গরু সমেত তাকে অ্যাক্সিডেন্টটা করে, এমনও স্পিডে ছিল গাড়ি, মানে ধারণার বাইরে। পরে যখন চিল্লাহাল্লায় পাড়া প্রতিবেশী যখন দৌড়ে এসে তখন দেখে যে দুজনে স্পটে এখানে ডেথ হয়ে গেছে। দুজন বলতে আমাদের ওনারই পালিত গরু এবং উনি এইবার বিষয় হলো গাড়িটা এত দ্রুত স্পিডে ছিল, লাগিয়ে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও উনি এটা কর্ম করলেন না। ওনারা দুজন যে মানুষটাকে উঠায় ওই গাড়িতেই, যদি তুমি পালাতে পেরেছো গাড়িটা নিয়ে, অথচ সেই ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে পারে নাই। উনি পালানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে উনি গাড়িটা নিয়ে আর পালাতে পারেন নাই। পানিকড়িতে উনি ধরা পড়ে গেছেন। তো এই এমন না, গ্রাম প্রতিবেশী ধরেছে, আমাদের গ্রাম প্রতিবেশী ধরেছে। এখন থানাতে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। থানাতেই আছেন ওনারা, এবং বীরেন রায় যিনি যে কাকা আছেন আমাদের, ওনার লাস্টে আমরা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেছি। এই হলো অবস্থায়। খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের পাড়াবাড়ির খুবই শোকস্তব্ধ। কেউ বুঝতে পারছি না কি করব। একজন ভালো মানুষ ছিলেন উনি। বাড়িতে শুধু ওনার বউ, একটা ছোট বাচ্চা আছে, মেয়ে আছে। সবাই আমরা এটা নিয়ে প্রবলেমে আছি যে মানুষটাকে এখন কি করে, ওনার বাড়িতে কি করে আমরা সামর্থ্য দেবো। এই জন্য সবাই এখন পাড়া প্রতিবেশী এখানেই আছে, আর বাকিরা সবাই মগরাডাঙ্গিতেই আছে, হসপিটালেই আছে। কি নাম আপনার? আমার নাম সুজয় রায়। গ্যাসের সংকট, তাই খড়িতেই হচ্ছে রান্না। গ্যাসের সংকট, কাঠের উনুনে মিড ডে মিলের রান্না শুরু করলো জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আমাদের স্কুলে রোজ প্রায় 900 ছাত্রের মিড ডে মিলের রান্না হয়। সেক্ষেত্রে একটা গ্যাস সিলিন্ডার বড় জোর 3 দিন চলে। এখন যা পরিস্থিতি, তাতে গ্যাস ঠিকমতো পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সে কারণে আমরা কাঠের উনুনে রান্না শুরু করেছি। প্রধান শিক্ষক জানিয়েছেন, আগে থেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের উনুন তৈরি করা ছিল। সকালে স্কুল হওয়ায় কম সময়ের মধ্যে রান্না শেষ করতে হয়। কখন গ্যাস ফুরিয়ে যাবে তার ঠিক নেই। সে কারণে আমরা কাঠের উনুন তৈরি করে রেখেছিলাম, সেটা এখন কাজে লাগছে। মিড ডে মিলটাকে সুষ্ঠুভাবে চালাতে পারি, তার জন্য আমরা এই জ্বালানি কাঠের ব্যবস্থাটা শিখেছি। মানে কি দেখতে পাচ্ছেন, গ্যাসের একটু ক্রাইসিস চলছে? গ্যাসের অবশ্যই ক্রাইসিস আছে। আজকে আমরা আবার যোগাযোগ করব। আমাদের একটা সিলিন্ডার অলরেডি শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা কাঠ দিয়ে জ্বালানিটা শুরু করলাম। এতে মানে কি মনে হয় যে এই সমস্যা না মেটা পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের এই জ্বালানি কাঠের ব্যবস্থাটা চলবে, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবো, যে গ্যাস ডিস্ট্রিবিউটরদের জানাবো, যাতে আমাদের পর্যাপ্ত যদি আমরা সিলিন্ডার পাই, তাহলে বিকল্প ব্যবস্থাটা আমরা বন্ধ করে দেবো। তবে এই বিকল্প ব্যবস্থা মানে এটা মানে এখন কবে হয়, কতদিন? সেই ব্যাপারে তো আমরা শুনেছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন এই ব্যাপারে, এবং আমরা আশা করি যে এই সমস্যা খুব অচিরেই মিটে যাবে।
কতজনের রান্না হচ্ছে? আমাদের তো দৈনিক 800 থেকে 900 জনের রান্না হয়। এত প্রচুর গ্যাস লাগে? প্রচুর গ্যাস লাগে, মাসে প্রায় 10টা গ্যাস লাগে আমাদের। সেক্ষেত্রে তো সরবরাহ যেহেতু অপ্রতুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বিকল্পটা চালু রাখলাম, কেন মিড ডে মিল তো আমরা কোনো অবস্থাতেই বন্ধ রাখতে পারবো না। আজকে মিড ডে মিলে কি আছে? আজকে মেনুতে আছে অ্যাডিশনাল নিউট্রিশন হিসাবে ডিম। আপনার নাম আর পরিচয়? অরূপ দে, প্রধান শিক্ষক, সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। এখন সংকট পরিস্থিতিতে আমাদের গ্যাস সরবরাহ একটু সমস্যা দেখা দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের মিড ডে মিল তো এটা একটা বিদ্যালয়মুখী একটা প্রকল্প, এই প্রকল্পটা তো আমরা বন্ধ করতে পারি না। তো স্কুলে যেহেতু স্টুডেন্টরা আসেন, মিড ডে মিল প্রকল্পকে আমাদের চালিয়ে যেতে হবে। তো সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য যা যা করণীয় আমরা সেটাই করছি। কাজ সামগ্রী সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে এবং সেইভাবেই রান্না করা হচ্ছে। হ্যাঁ, এটা তো প্রয়োজন। গ্যাস অ্যাকচুয়ালি আমাদের সিলিন্ডার দিয়েই বিগত দিনগুলোতে রান্না করা হয়েছে, কিন্তু এখন যেহেতু আমরা এই সংকটে পড়েছি, এই একটা ক্রাইসিস চলছে, তো আশা রাখছি আগামী দিনে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা নিশ্চিন্তভাবে আমরা এই সমস্যার সমাধান করে এগিয়ে যেতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম মনীষা কর্মকার, আমি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার। কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট বিপাকে হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। রান্নার গ্যাস ঠিকমতো না পাওয়ার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। তবে ডোমেস্টিক সিলিন্ডারের তুলনায় কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সংকট এখন অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হোটেল, রেস্তোরাঁ এবং ধাবার মালিকরা। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, গত 3 থেকে 4 দিন ধরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রায় মিলছেই না। বিভিন্ন ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দাবি তাদের। এর জেরে দৈনন্দিন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের অভাবে অনেক হোটেল ও ধাবায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়লার উনুনে রান্না করতে দেখা যাচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি গ্যাসের সংকটের কারণে অনেক জায়গায় রান্নার আইটেমের সংখ্যাও কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। ব্যবসায়ীদের মতে, রান্নার আইটেম কমে যাওয়ায় ক্রেতাদের সংখ্যাও কমতে শুরু করেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন হোটেল ও রেস্তোরাঁ মালিকরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে সমস্যাটি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। কয়লা দিয়ে চলতেছে, কমার্শিয়াল গ্যাসের অসুবিধা হচ্ছে আর ব্ল্যাক গ্যাস পাওয়া মুশকিল হচ্ছে। গ্যাসের অনেক সমস্যা আছে, তাড়াতাড়ি রান্না করার জন্য সমস্যা হচ্ছে। আর গ্যাস সিলিন্ডার তো ব্ল্যাকে পাওয়া যাচ্ছে, এখন কি বলবো, যুদ্ধের জন্য এটা মনে হচ্ছে। ওটা ইরান আর ওই যে ইসরায়েল আমেরিকার যুদ্ধ লাগছে, সেটার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। সাপ্লাই নেই, বিশেষ করে কয়লা দিয়ে আমাদের ইউজ করা হচ্ছে। আমার নাম এমডি আলী হোসেন। তো আমাদের প্রায় 50%ই কমেই গেছে, আর যেটুকুন আমরা চালাতে পারছি সেটা যেই গ্যাসের যে কনজাম্পশন গুলো বেশি হয় সেই আইটেম গুলো আমরা কম চালাচ্ছি। আর আমাদের মানে ডিস্ট্রিবিউটর থেকে তো বলছে যে স্টকই নেই কমার্শিয়াল, তো আমরা বেশ অসুবিধাই আছি। আমরা এখন আস্তে আস্তে কয়লার দিকেই। হ্যাঁ, সমস্যা নিশ্চয় বেড়েছে। কাস্টমার সার্ভিস অনেক কাস্টমার কমে গেছে অনেক। আমরা নিউজের সাহায্যে যা শুনছি তাতে মাস খানিক তো লাগবেই। আমার নাম বিভাস হালদার, সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এইভাবে। ধূপগুড়িতে গ্যাসের হাহাকার, বন্ধ হওয়ার আশঙ্কায় মিষ্টির দোকান সহ একাধিক হোটেল। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অগ্নিমূল্য, তার সরাসরি প্রভাব এবার এসে পড়ল ধূপগুড়িতে। রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং তীব্র সংকটে কার্যত দিশেহারা শহরের ছোট বড় মিষ্টির দোকান, হোটেল ও রেস্তোরাঁ মালিকেরা। পরিস্থিতির চাপে অনেক ব্যবসায়ী দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন। সম্প্রতি কেন্দ্রীয় তেল সংস্থাগুলি গৃহস্থালির সিলিন্ডারের দাম 60 টাকা বাড়িয়ে 939 টাকা করেছে। পাল্লা দিয়ে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 115 টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2000 টাকায়। কিন্তু অভিযোগ, এই বর্ধিত দামেও মিলছে না গ্যাস। অনলাইন বা অফলাইন সব ক্ষেত্রেই বুকিং বন্ধ। ব্যবসায়ীদের দাবি, এই সুযোগে মাথাচাড়া দিয়েছে কালোবাজারে। বাজারে বাণিজ্যিক সিলিন্ডার 3.5 থেকে 4000 টাকা এবং ঘরোয়া সিলিন্ডার 1500 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
গ্যাস এক কথায় পাওয়াই যাচ্ছে না, কোনো রকম গ্যাসই পাওয়া যাচ্ছে না। আমরা দোকানদার কমার্শিয়াল গ্যাস পাচ্ছি না। আমরা আগামী দিনে হয়তো আমাদের দোকান বন্ধ রাখতে হবে এই গ্যাসের জন্য। কোনো রকম গ্যাস নাই। কমার্শিয়াল একটা গ্যাসের দাম 4000 টাকা যাচ্ছে, 1850 টাকার গ্যাস ব্ল্যাকে 4000, 3500 এরকম চাচ্ছে। তাহলে কি কালোবাজারি শুরু হয়েছে মনে করছে? প্রচণ্ড হারে কালোবাজারি হচ্ছে, যেহেতু তো ব্যবসার ক্ষতির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আগামী দিনে মিষ্টির দোকান, হোটেল সব এগুলো বন্ধ হয়ে যাবে এই গ্যাসের অভাবে। বিকল্প ব্যবস্থা করি, আর করি তো পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। ডোমেস্টিক গ্যাস বাড়িতে কি সমস্যা হচ্ছে গ্যাস নিয়ে? গ্যাসের প্রচণ্ড সমস্যা হচ্ছে। আজকে 16বার কল করেছি আমি ধূপগুড়িতে। এই গ্যাস মানে ফোন কেটে দিচ্ছে বারবার, 16টা বার। এই দেখুন আমার কাছে আছে, একদম কি মানে বাজে পরিস্থিতি। 16টা বার আমি ফোন করেছি, কেটে দিচ্ছে। আচ্ছা, কি পাওয়া যাচ্ছে না গ্যাস, এরকম পরিস্থিতি। আচ্ছা কিভাবে রান্না করবেন পরবর্তীতে কি ভাবছেন? ওটাই তো সমস্যা এখন। কি সমস্যা যে পড়ছি আমরা, মানে ভগবান জানে। ধূপগুড়িতে একদম মারাত্মক অবস্থা। এমনি কি ব্ল্যাকে কি পাওয়া যাচ্ছে গ্যাস? ব্ল্যাকে পাওয়া যাচ্ছে কিনা জানি না, তবে ব্ল্যাকে করলে তো দাম বেশি নেবেই। নেতাজি পাড়াতেই আছে, ক্লাবের পাশে একটা। এটা সাধারণ গোডাউনের মধ্যে কতটা সমস্যা পড়বে সাধারণ মানুষ? সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যা পড়বে, প্রচণ্ড সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে। बुकिंग हो रहा है? आपका क्या दुकान है? अभी क्या बंद है? चालू है अभी, जब तक गैस चालू है बंद हो जाएगा। मतलब नया करके कोई बुकिंग नहीं हो रहा है? वो नया बुकिंग तो गैस नहीं होगा तो कैसे दुकान चलेगा? क्या सोच रहा है? जब बंद होगा चूल्हा उल्हा जोड़ देगा, लकड़ी उकड़ी। क्या नाम है आपका? दुकान का नाम है दादा बोली दी जाएगा। आपका नाम? मानुल्ला। রান্নার গ্যাস সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ মিটিং জেলা শাসক দপ্তরে। রান্নার গ্যাসের সংকট নিয়ে জলপাইগুড়িতে চরম দুর্ভোগ। গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসন। কোন ডিলারের কাছে কত সিলিন্ডার মজুত আছে তা জানতে চাওয়া হয়। ডিলাররা জানান তাদের কাছে এই মুহূর্তে কোনো স্টক নেই। গত দুদিন ধরে গ্যাসের গাড়ি ঢুকছে না, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার না থাকায় দেওয়া যাচ্ছে না। গ্রাহকদের অভিযোগ সার্ভারের কারণে গ্যাস বুকড করা যাচ্ছে না, কালো বাজারি হচ্ছে গ্যাসের। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় বলেন, পুলিশ সতর্ক আছে, গ্যাসের কালো বাজারের অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডিলারদের বলা হয়েছে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে, কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ নজর রাখছে। না, যেখানে হসপিটালস বা অন্য যেখানে আমাদের আছে কনজিউমার, সেখানে আমরা দেব। কিন্তু কমার্শিয়াল আমাদের কাছে এখন আপাতত কোনো সিলিন্ডার প্রোভাইড করা হচ্ছে না। এখানে কথা হলো, ওনারা বললেন যে কাস্টমারদের সাথে সহযোগিতা করতে, এবং যেরকম বুকিং অনুযায়ী আমরা যেভাবে সাপ্লাই পাচ্ছি, এখানে অয়েল কোম্পানির এরাও আধিকারিকরাও ছিলেন, যেভাবে আমরা বুকিং অনুযায়ী যেরকম আমরা পাচ্ছি। ইন্ডিয়ান অয়েলের ছিলেন, আমরা এইচপি ডিলার, ইন্ডিয়ান অয়েলের আধিকারিক ছিলেন। তো ওনারা বললেন যে যেরকম মানে ওনাদের সাথেও যোগাযোগে থাকতে, প্রশাসনের সাথে যোগাযোগে থাকতে, কোনো যদি অসুবিধা হয় তাহলে প্রশাসন আমাদের পাশে দাঁড়াবেন। আজকেও আমাদের ওখানে পুলিশ পোস্টিং আছেন, মানে যাতে কাস্টমারদের যাতে কোনো আমাদের উপর যাতে পুলিশ, আমরা চাইনি, পুলিশ আমাদের ওখানে প্রত্যেক ডিলারের ওখানে ভিজিট করছেন, যাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটার জন্য। আমরা কোনো প্রশাসনের হেল্প চাইনি, কারণ আমরা জানি কাস্টমারকে বোঝালে ওনারা বুঝবেন। হ্যাঁ, কিছুটা আতঙ্কের মধ্যে, আমরা আতঙ্কের মধ্যে নেই, কিন্তু আমরা যেটা হচ্ছে সাপ্লাইটা না দিতে পারলে আমাদের টেনশন তো বাড়ছে। না, রানীনগর বটলিং প্ল্যান্ট ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট, সেখান থেকে আমরা সাপ্লাই পাই না। আমাদেরটা আসে হচ্ছে ফাঁসি দেওয়া থেকে। রানীনগর যারা, ওনারা বললেন যে 80% মতো ওনারা সাপ্লাই করতে পারছেন অ্যাকর্ডিং টু বুকিং, এবং প্রিভিয়াস মান্থে যে ডিলার কতটা করে গ্যাস লিফট করেছে বা যতটা সাপ্লাই করেছে সেই নিরিখে ওনারা সাপ্লাই করতে পারবেন। আর আমাদের এইচপিসিএল এর প্ল্যান্ট হচ্ছে ফাঁসি দেওয়াতে, সেখানেও সাপ্লাই কিন্তু একটু সমস্যা হচ্ছে, স্মুথ সাপ্লাই নেই। তবে আমার নাম সুপর্ণা সাহা, আমার গ্যাস এজেন্সি হচ্ছে মদন মোহন এইচপি গ্যাস সার্ভিস। মিটিং একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেই কারণে এডিএম জেনারেল সাহেব, সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটর এবং আমাদের যে রানীনগর বটলিং প্ল্যান্টের যিনি ডেপুটি জেনারেল ম্যানেজার এসেছিলেন, উনি এসেছিলেন। তা সেটা নিয়ে আমরা আভাস নিতে চেষ্টা করলাম যে কোনো প্যানিক সিচুয়েশন আছে কিনা। তা সবার সঙ্গে কথা বলে দেখলাম এখনো পর্যন্ত কোনো প্যানিক সিচুয়েশন এখনো পর্যন্ত জলপাইগুড়িতে প্রিভেল করছে না, এখনো নর্মালাইজ আছে। আমি আপনাদের মধ্যে দিয়ে
জলপাইগুড়ি সাধারণ জনসাধারণকে বলবো যে প্যানিক বুকিং করবেন না, আপনারা নর্মাল বুকিং করবেন এবং যেটুকু শুনলাম মানে যেটা উপর থেকে নির্দেশ আছে সেই অনুযায়ী ওনারা গ্যাস সাপ্লাই করছেন। আর কিছু কিছু ক্ষেত্রে কোনো বুকিং যে থ্রু ওয়েবসাইট হচ্ছে সেটা নিয়ে কিছু প্রবলেম হচ্ছে, সেটা এখান থেকে কিছু হচ্ছে না। ওটা জেনারেল যেরকম ইন্টারনেটের প্রবলেম সেরকম নয়, যে কেউ ইচ্ছে করে ওটা ডাউন করে রাখছে না, এরকম নয়। আমি জনসাধারণকে বলবো প্যানিক হওয়ার মতো সিচুয়েশন এখনো পর্যন্ত তৈরি হয়নি জলপাইগুড়িতে। কালোবাজারির একটা অভিযোগ হচ্ছে, ব্যবসায়ীরা বলছে দাম বেশি করে, চড়া দামে অনেক সেটা পুলিশ দেখছে এবং অ্যাডমিনিস্ট্রেশন সর্বদা সতর্ক আছে এবং নজরদারি চলছে। পুলিশ কি করা হাতে পদক্ষেপ নেবে? হ্যাঁ, অবশ্যই। আপনারা জানেন যে এই বছর এই মাসেই আমরা প্রায় জলপাইগুড়ি পুলিশ প্রায় 84 সিলিন্ডার ধরে তার বিরুদ্ধে কেস করেছে, ফলে পুলিশ সেটা কড়া হাতেই দমন করবে। সাহেব বলছি যে ডিস্ট্রিবিউটরের অফিসে কোনো পুলিশ মোতায়েনের কোনো ব্যবস্থা না, আমরা পুলিশ ওরকম ভাবে মোতায়েন করেনি। আমরা পুলিশ পেট্রোলিং এর সাহায্যে প্রত্যেক ডিস্ট্রিবিউটর অফিস কভার করছে এবং ডিস্ট্রিবিউটরদের নাম্বার শেয়ার করা আছে, আমাদের ইমার্জেন্সি নাম্বার এবং আমাদের অফিসারদের নাম্বার, আইসির নাম্বার, এবং সবাইকে দিয়ে দেওয়া। যদি কালোবাজারি করে সেই ক্ষেত্রে আপনাদের কি মেসেজ থাকবে? কড়া হাতে দমন হবে, এটা নিয়ে আর প্রশ্নই ওঠে না। কমার্শিয়াল সিলিন্ডার এখন উৎপাদন বন্ধ আছে, যেটা আমরা বটলিং প্ল্যান্টের থেকে শুনলাম। সিচুয়েশন ঠিক হলে ওনারা, রেস্তোরাঁ হোটেলগুলো অসুবিধা পড়ছে, আমি এটা নিয়ে নো কমেন্টস। ওনারা IOCL এর যে বটলিং প্ল্যান্ট উনি যেটা বললেন আমি সেটা আপনাকে বললাম। নস্যশেখ উন্নয়ন পরিষদ জলপাইগুড়ি জেলা কমিটির প্রতিবাদ মিছিল ও ডিএম অফিসের ডেপুটেশন প্রদান। সাম্প্রতিক সময়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বহু ভারতীয় নাগরিককে SIR প্রক্রিয়ায় আন্ডার অ্যাডজুডিকেশন পর্যায়ে রেখে যে অনিশ্চয়তা ও হয়রানির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদে নস্যশেখ উন্নয়ন পরিষদ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে আজ একটি প্রতিবাদ মিছিল ও জেলা শাসকের নিকট ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা দ্য ওয়েস্ট বেঙ্গল নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনুল হক। যাদেরকে হিয়ারিং এর লাইনে দাঁড় করানো হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা আমদানি করে, তাদের মধ্যে জেনুইন ভোটাররা 13টার মধ্যে 9টা পর্যন্ত পেপার সাবমিট করেছে, তারপরেও তাকে আন্ডার অ্যাডজুডিকেশন, অথচ কোনো পেপার সাবমিট করে নেই। 2 দিন হলো বাংলাদেশ থেকে আসছে, তাদেরকে অ্যাপ্রুভ করেছে। কোনো যদি নাগরিক, যদি নির্বাচন কমিশন কাউকে নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নেয় বা দেশ নেয়, আমরা তার বিরোধিতা এখনো যাচ্ছি না। আরে বাবা, দুধ খাওয়ার দাঁত এখনো পড়ে নাই, তাকে তুমি বললা ভারতীয় নাগরিক। আর যারা বংশ পরম্পরায় শত শত বছর ধরে এখানে বসবাস করে আসছে, তাকে তুমি বলবা বেনাগরিক, আর সেই মানুষগুলো নীরবে থাকবে, আঙুল চুষবে, তা তো হবে না। এটার জন্য তীব্র গণ আন্দোলন ভাই হবে। জলপাইগুড়ি জেলায় কোন এলাকায় সবচেয়ে বেশি? জলপাইগুড়ির রাজগঞ্জ এবং মাল ব্লকে মাইনরিটির সংখ্যা, মাল বিধানসভায় যেহেতু মাইনরিটির সংখ্যা বেশি, এখান থেকে আমাদের লোককে বাদ দেওয়া হয়েছে বেশি। ধূপগুড়ি সব লোকেই তো আছে, কম বেশি। আপনারা বেশি জানতে চেয়েছেন, তার জন্য বলছি। মোটামুটি প্রায় 1 লক্ষ। রাজ্য সরকার আপনাদের পাশে? রাজ্য সরকার তারা রাজনৈতিকভাবে সে আন্দোলন করছে, রাজনৈতিক আন্দোলন তারা করুক, তাদের প্রতি আমাদের সমর্থন, নৈতিক সমর্থন আছে। কারণ আমরা এইটাই চাই যে এটার থেকে একটা নিরসন হোক, সমস্যার সমাধান হোক। রাজ্য সরকার তার আন্দোলন করছে, আমরা কুর্নিশ জানাই, কিন্তু সামাজিকভাবে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো এবং ততক্ষণ করব যতক্ষণ একটা নাগরিকও এই ভোটার তালিকার থেকে দূরে থাকবে, ততক্ষণ আমাদের আন্দোলন। আপনার নাম দাদা? আমি আমিনুল হক, নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান। বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরের বুড়ি বালাসন এলাকার কাছে রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম বিজয় বলে জানা গেছে, তিনি গোসাইপুর এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের সামনে একটি কদম গাছের কাছে তার বাড়ি ছিল। তার স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একজন ব্যক্তি দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন রেল লাইনের পাশে যুবকের দেহ পড়ে রয়েছে এবং ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাকে ঘিরে রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ঘটনার প্রায় 1 ঘন্টা কেটে গেলেও দেহ উদ্ধার বা পরিস্থিতি সামাল দিতে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এমনকি দেহ পড়ে থাকার মধ্যেই ওই লাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, গেটম্যানকে বিষয়টি জানানো হলেও শুরুতে কোনো সাড়া মেলেনি। পরে এলাকাবাসীরা প্রতিবাদ জানালে রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেল ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা। पहले देखा वो उधर का वो देख के पूरा घबरा के रोने लगा। कैसा अवस्था में यहाँ पे बॉडी? बॉडी देखा था यहाँ बॉडी गिरा हुआ है। बोला वो हाथ कट गया, एक आदमी कटा हुआ है। मतलब जिंदा है कि मर गया, पूरा कट गया? डेड हो गया। कहाँ का लड़का है? वो गोसाईपुर का है। अच्छा, गोसाईपुर का लड़का है। गोसाईपुर का लड़का है। नाम जानते हैं उनका? नाम है विजय। विजय उसका बीबी है, बच्चा है। कॉलेज का आगे जो कदम का पेड़ है वहीं पे घर है उसका। यहाँ रेलवे का नौकरी करता था, कचरा चुनता था। तो बॉडी नहीं उठता, बॉडी नहीं उठ जाता है। हाँ, उसका लिए व्यवस्था होना चाहिए और रेल प्रशासन गेटमैन इतला किया और वहाँ से उन लोग नहीं आया है और अभी थ्रू पास ट्रेन कर सकता है। ये अन्याय है। लेकिन हाँ, जो हुआ घटना तो होता ही रहता है। अब आप ट्रेन लाइन में चलिएगा तो एक्सीडेंट तो होना ही पड़ेगा ना। हाँ, तो उसका लिए आपको माने रन ओवर हो गया तो उसका लिए दूसरा ट्रेन नहीं जाएगा, उसका लिए व्यवस्था करना पड़ेगा रेल प्रशासन को। बस इतना ही चाहता हूँ। देखिए, यहाँ पे लगभग 1 घंटा हो गया है। ठीक है, रेल प्रशासन को अगर इन्फॉर्मेशन होता तो 100% आता। मुझे जहाँ तक भरोसा है कि रेल ज़्यादा दूर नहीं है और लगभग हमारा पुलिस प्रशासन दूर नहीं है। अभी जो ऑन ड्यूटी शायद गेटमैन है उनका थोड़ा गलती है, उन्होंने शायद इन्फॉर्म नहीं किया। अभी कुछ लोग जाकर वहाँ पे चिल्लाए तो अभी 2 RPF ऑफिसर आए हैं। अगर शायद इनसे पहले आया होता, उनका गार्जियन भी आया हुआ है। देखिए भी ट्रेन पास हो रहा है तो थोड़ा ज़्यादा रिस्क लग रहा है। पब्लिक को थोड़ा दिक्कत हो रहा है कि पब्लिक का कहना है कि एक एक्सीडेंट ऑलरेडी हो चुका है, उसके बीच ट्रेन पास नहीं होना चाहिए। টিয়াবন জঙ্গলে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে গিয়ে আহত বনকর্মী। মেটেলি ব্লকের চালসা রেঞ্জের টিয়াবন জঙ্গলে লাগা আগুন বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আজ সকালে আগুন কিছুটা নিয়ন্ত্রণে। হাওয়ার দাপটে আগুনের ফুলকি উড়ে গিয়ে শুকনো পাতায় পড়ায় নতুন করে একাধিক জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। বন দপ্তরের এক কর্মী মেশিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি নিজেই আহত হন। পরে স্থানীয় পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার ওই মেশিন ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলের বিভিন্ন জায়গায় এখনো থেকে থেকে আগুন জ্বলছে। হাওয়ার কারণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কর্মী সংকটের কারণে আগুন নেভাতে বন দপ্তরকে সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানা গেছে। টানা কয়েকদিন ধরে চলা এই অগ্নিকাণ্ডে টিয়াবন জঙ্গলের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন দপ্তর আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একত্রিত হয়ে আমরা এই বৃহৎ আকারের আগুনকে নিভিয়ে ফেলেছি। দমকল এসেছিল, দমকল এসে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং পরবর্তীতে দমকল এসে গাছে কয়েকটি মানে ভেজা গাছে, শাল গাছে আগুন ধরে, সেই গাছে শুকনো গাছ এবং কাঁচা গাছে সেই আগুনগুলো ওনারা নিভানোর পরে আমরা মোটামুটি একটু স্বস্তি নিঃশ্বাস, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। তো আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে বহুবার, একবার দুবার নয়, বহুবার আমরা বলেছি, মানুষের কাছে অ্যাওয়ারনেস করেছি এবং প্রকৃতপক্ষে কিছু গরু চড়া এরকম মানুষ আছে, কিছু এরকম মানুষ আছে যারা জঙ্গলের মধ্যে ঢোকে, প্রবেশ করে, এখানে ড্রিঙ্কস করে, এখানে অন্য রকম অ্যাক্টিভিশন করে এবং করে যে সিগারেট দারু খেয়ে সেই বিড়ি ফেলে দিতে পারে বা এইভাবে অনেকভাবে কিন্তু অসামাজিক কাজগুলো এখানে চলে। আমরা বন দপ্তরের কাছে একটাই আবেদন করব যে এই সংরক্ষিত অঞ্চলকে আমরা পুনরায় ঝুন্নি করে, মানে এখানে কাটিং করে ধীরে ধীরে করে আমরা এই জঙ্গলটাকে পরিষ্কার করে নিয়ে এবং এই পরিষ্কারের পরে আবার নতুন করে রিসার্কেলিং গাছ লাগিয়ে, নতুন করে গাছ লাগিয়ে আমরা কিন্তু এখানে আবার সবুজে ভরে দিতে পারি। একটা সময় ছিল 20 থেকে 30 বছর আগের এই খনিয়া বন্দরে টিয়াবন জঙ্গলে ভরা থাকতো, প্রচুর পাখির আওয়াজ আমরা পেতাম। আজকে এই পাখির আওয়াজ কিন্তু আমরা পাই না। নমস্কার, আমরা এটাই মেসেজ করতে চাই যে মানুষ সাবধানতা অবলম্বন করুক যাতে জঙ্গলে আগুন না লাগে। ধন্যবাদ, নমস্কার। আমার নাম সুমন চৌধুরী, পরিবেশপ্রেমী, চালসা নেচার অ্যাডভেঞ্চার সোসাইটি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। রান্নার গ্যাস নিয়ে অচল অবস্থা বিদ্যমান, বুকিং হচ্ছে না গ্যাসের। গৃহস্থের সমস্যা যেমন বাড়ছে, তেমনি বাণিজ্যিক গ্যাসও মাসখানেক আগে বুকিং বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও মিষ্টান্ন প্রস্তুতকারী ব্যবসায়ী মহল। যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও পরিবহনে প্রভাব পড়েছে। তারই প্রভাব পড়তে শুরু করেছে ভারতে রান্নার গ্যাসের সরবরাহে। এর জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও দেখা দিয়েছে বাণিজ্যিক LPG গ্যাসের সংকট। জলপাইগুড়ি শহর ও আশপাশের এলাকায় বর্তমানে বাণিজ্যিক গ্যাসের বুকিং কার্যত বন্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে সমস্যায় পড়েছেন হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন খাবারের দোকানের ব্যবসায়ীরা। অনেকেই জানিয়েছেন নিয়মিত গ্যাস সরবরাহ না পাওয়ায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ বাধ্য হয়ে সীমিতভাবে দোকান খুলছেন, আবার অনেক দোকানেই রান্নার কাজ কমিয়ে দিতে হয়েছে। স্থানীয় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের দাবি সাধারণত কয়েকদিনের মধ্যেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে, কিন্তু বর্তমানে বুকিং নেওয়া বন্ধ থাকায় নতুন সিলিন্ডার পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ফলে ব্যবসা পরিচালনায় বড় ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘদিন চললে ছোট হোটেল ও খাবারের দোকানগুলোর উপর বড় আর্থিক চাপ পড়বে। একই সঙ্গে সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারেন, কারণ অনেক জায়গায় খাবারের দোকানে পরিষেবা সীমিত করা হয়েছে। সমস্যা হচ্ছে যে আমাদের গ্যাস পাচ্ছি না। গ্যাস আগে যে দামে কিনতে হতো, এখন বলতে গেলে তার ডবল দামে কিনতে হচ্ছে। এক তো গ্যাস ডবল দামে কিনতে হচ্ছে, দ্বিতীয়ত আমাদের ঘরের থেকে পয়সা যাচ্ছে। কীভাবে পয়সা যাচ্ছে? যে আমরা মিষ্টির দাম বাড়াতে পারতেছি না। আগে যে রেটে ছিল 10 টাকা 12 টাকা, সেই রেটে মিষ্টি বিক্রি করতে হচ্ছে। সুতরাং গ্যাস ডবল দামে কিনতে হচ্ছে। এবার যদি মিষ্টির দাম বাড়াতে হয় আমাদের, তাহলে তো আরও ব্যবসা মাইর হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং ঘর থেকে পয়সা হচ্ছে। এভাবে কতদিন ব্যবসা চালানো সম্ভব হবে, সেটাই মানে এখন চিন্তার বিষয়। তো এই বিষয়ে কি বলবো, এখন তো গ্যাস পাওয়া না গেলে তো সব থেকে বড় কঠিন অবস্থা হবে। শুধু আমাদের বলে না, সমস্ত ব্যবসায়ীর সব থেকে বড় সমস্যা হয়ে যাবে। এতে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসা বন্ধের মুখে চলে আসবে। ফাস্টফুডের দোকান রায়কোটপাড়ায়। এবার মেন সমস্যা হচ্ছে গ্যাস পাচ্ছি না। কমার্শিয়াল গ্যাস যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা গ্যাস পাচ্ছি না। এবার গ্যাস না পেলে আমার যা স্টক আছে 2 দিন, তাও অনেক আইটেম বাদ দিয়ে দিয়েছি, বেচতে পারছি না। কারণ বেচলে তো গ্যাস শেষ হয়ে যাবে না। এখন তারপরে আমাদের কী হবে, স্টাফগুলোর কী হবে, ওদেরকে পয়সা আমি কোথা থেকে দেবো? এই দোকানই না চালাতে পয়সা করে। এটা শুনলাম তো যুদ্ধের জন্যই হচ্ছে, কিন্তু যুদ্ধের জন্য হওয়াতে এটা আমাদের সমস্যা হচ্ছে না, যুদ্ধ তো হচ্ছে বাইরে, আমাদের এখানে কেন সমস্যা হচ্ছে? তারপর দোকান বন্ধ, শাটার ডাউন, আর কিছু করার নেই তো আমার। কারণ এখানে তো আমি উনুন জ্বালাতে পারবো না, আমার তো সেই প্রভিশন নেই উনুন জ্বালানো। আমার কাস্টমার নষ্ট হবে, আমার যারা কাস্টমার আছে তারা অন্য জায়গায় চলে যাবে, যাদের স্টক আছে তাদের কাছে যাবে, সেই কাস্টমারটা আমি হারাবো। সমস্যা, ওদের মায়না কীভাবে দিব যে দোকান বন্ধ থাকে? ওরা কীভাবে সংসার চালাবে ওদের? কমার্শিয়াল লাস্ট কিনেছি আমি 2350 টাকা,
চাইছি আর কি, যেন এটা সমাধান হয়ে যায় বা কমার্শিয়াল গ্যাসটা যেন অন্তত কিছুটা অ্যাভেলেবেল করে, যাতে আমরা টুকটাক করে দোকানটা করতে পারি। যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই হয়তো গ্যাসটা ঠিকমতো সাপ্লাই হচ্ছে না। এটা ইন্ডিয়ান অয়েলেরই সব তার মধ্যে বুকিং হচ্ছে না। কেন বুকিং কেন হচ্ছে না? বুকিং হচ্ছে না সার্ভারের কি একটা ইন্ডিয়ান অয়েলের সার্ভারের একটা প্রবলেম নিশ্চয়ই আছে, যার জন্য বুকিং হচ্ছে না। কতগুলো বুকিং হওয়ার কথা, কতগুলো এখানে দেওয়া হচ্ছে আর কি? এখন তো গ্যাস কম আসছে, যার জন্যই ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না। আপনারা এখান থেকে কতগুলো দেন সাধারণত? সাধারণত আমাদের তো মাঝখানে 2টো করে গাড়ি আসছিল, 700-800 রেগুলার আসতো। এখন তো বর্তমানে 3-4 দিন হলো সেটা আসছে না, এখন কম গাড়ি আসছে। কালকে যেমন 525 এসেছিল, আজকে যেমন নেই, যার জন্য আমাদের ক্রাইসিসটা হয়ে যাচ্ছে। মানে আগে কতটা দিতে পারতেন, এখন কতটা দিতে আগে পারছেন? আমরা সাফিসিয়েন্ট গ্যাস দিতাম 700-800 প্রতিদিন। এখন তো কই, এখন হচ্ছে না। এখন যেমন আজকে গাড়ি নেই, কালকে 525 এসেছিল, আজকে এখনো পর্যন্ত গাড়ি আসেনি। তাহলে এই যে মানুষের মানুষ একটু ভুক্তভোগী হচ্ছে, আমাদেরও হ্যারাস হতে হচ্ছে, কাস্টমাররা হতাশ হয়ে যাচ্ছে। অনেক সময় শোনা যাচ্ছে বাইরে থেকে বেশি দামে। না, সেটা তো বাইরের ব্যাপার, আমাদের এখানে তো আমাদের বিল যেটা রেট আছে সেটাই দেওয়া হয়। আচ্ছা, আর কমার্শিয়াল আপাতত যেটা ছিল আমাদের স্টকে সেটা শেষ, আর কমার্শিয়াল এখন বোটলিং হচ্ছে না, যার জন্য কমার্শিয়াল এখন দেওয়া যাচ্ছে। তাতে তো সমস্যা, বিভিন্ন জায়গায় সমস্যা। সমস্যা তো হবেই, এই বিজনেস পারপাসে সমস্যা হবে। কবে নাগাদ এটা সলভ হতে পারে? এটা আমরা ঠিক বলতে পারবো না, এটা আমাদের ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ, ওরাই সব ব্যাপারটা তুলে ধরতে পারবে এবং ওরাই বলতে পারবে আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হরিশ্চন্দ্র রায়, আমি গোডাউন কিপার, জেডিসিসি গোডাউন কিপার। ফের রোগীর পরিজনকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, ধূপগুড়ির বাসিন্দা তথা ধূপগুড়ি শহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি ইজাল মামুন আমিন কয়েকদিন আগে তার অসুস্থ বাবাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বাবার শরীরে দেওয়া একটি স্যালাইনের গতি বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই তার বাবার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন বলে পরিবারের দাবি। ঘটনার খবর পেয়ে ইজাল মামুন আমিন দ্রুত হাসপাতালে পৌঁছে কর্তব্যরত নার্সদের কাছে বিষয়টি জানতে চান। অভিযোগ, সেই সময় নার্সরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা সেখানে এসে তাকে ও তার মাকে 6 তলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাদের সঙ্গে শারীরিক হেনস্থা করা হয় বলে দাবি করেছেন তারা। এই ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস সভাপতি নব্যেন্দু মৌলিক এবং 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সিও হাসপাতালে পৌঁছান। তাদের অভিযোগ, তারাও নিরাপত্তারক্ষীদের দুর্ব্যবহারের শিকার হন এবং তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনার তীব্র সমালোচনা করে নব্যেন্দু মৌলিক অভিযোগ করেন, একটি সরকারি হাসপাতালে যেন বাউন্সার বাহিনীর রাজত্ব চলছে। রোগীর পরিবার সমস্যার কথা জানাতে এলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খা জানান, এখনো পর্যন্ত এ নিয়ে কোনো লিখিত অভিযোগ তার কাছে জমা পড়েনি, তবে মৌখিকভাবে বিষয়টি তাকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আমিন তো বলছি দাদা, কি হয়েছে ঘটনাটা একটু জোরে বলবেন? ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বাবার শরীর অনেকদিন থেকে অসুস্থ ছিল, তো আমি সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে আসি, তো সেই ডক্টরকে দেখাইছিলাম, তো ওনারা অ্যাকচুয়ালি রিপোর্ট দেখে আর ভর্তি দিয়েছিল আমার। সেটা থেকে আমি জানতে পারি যে হিমোগ্লোবিন কম ছিল। তো 2 দিন 2 বোতল রক্ত দেওয়ার পরে আজকে যখন আমি বাড়িতে থাকি, তো হুট করে আমার মার ফোন আসে, বলে বাবার শরীর প্রচণ্ড হারে অসুস্থ, আমাকে আসতে বলে। তো আমি ধূপগুড়ি থেকে, আমার বাড়ি ধূপগুড়ি থেকে আসি হসপিটালে। এসে যখন মার সাথে কথা বলি যে হুট করে কি এভাবে এরকমটা কেন হলো, আজকে তো ছুটি দেওয়ার কথা ছিল বাবার, তো তারা বলে যে আয়রন একটা স্লাইন দিয়েছিল, স্লাইনটা চলছিল, অনেকটা বাকি ছিল স্লাইনটার মধ্যে। তো সেক্ষেত্রে একটা নতুন পেশেন্ট আমাদের বেডে আসে, আসার পরে নার্স তাড়াহুড়োর মাধ্যমে স্লাইনটা ফাস্ট করে দেয়। ফাস্ট করে দেওয়ার পরেই বাবার যে শরীরে মানে অসুস্থ আবার হয়ে যায়, মানে অনেকটা অসুস্থ হয়ে যায়। তো আমি সেই কথা নিয়ে যখন নার্সদের সাথে যাই কথা বলতে, 3-4 বার আমি গেছি, ইভেন মাও গেছিলো 4-5 বার, তাদের সাথে কথা বলছিল, তারা আসেনি, পেশেন্টকে দেখেনি। তো আমি যখন গেলাম 2-3 বার গেলাম, তারাও তখনও আসলো না।
তারপরে যখন আমি একটু তাদেরকে মানে আমার ফোনটা বের করে তাদেরকে ভিডিও করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা আসতেছেন না কেন, তারা আমাকে ধমক দিয়ে সিকিউরিটিকে নিচে কল করে সিকিউরিটিকে ডেকে নিয়ে আসেন এবং আমাকে এবং আমার মাকে টানা হিচড়া করে প্রচণ্ডভাবে একদম 6 তলা থেকে 1 তলায় নিয়ে আসে। এই যে আমার এখানে ইনজুরি হয়েছে। কারা নিয়ে আসে? সিকিউরিটি গার্ড দাদা। আচ্ছা, তারপরে ওনারা আমাকে নিয়ে গিয়ে এখানে সেলের মধ্যে বন্ধ করে রাখে। দেখুন, আমাদের ধূপগুড়ি ব্লকের দীর্ঘদিনের ব্লক প্রেসিডেন্ট রুহুল আমিন, তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি। তার হিমোগ্লোবিন খুব কম ছিল, তাকে ইতিমধ্যেই একাধিক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। তারপরে আজকে তাকে একটা আয়রন ইঞ্জেকশন চালানো হয়েছিল। আয়রন ইঞ্জেকশন দেওয়ার পর তিনি সিরিয়াস হয়েছেন এরকম একটা ইনফরমেশন তার পরিবারের কাছ থেকে আমাদের কাছে পৌঁছায়। এরপরে আমরা এমএসভিপি সাহেবের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর হসপিটাল কর্তৃপক্ষ যখন বিষয়টায় স্টেপ নিচ্ছে বা ইত্যাদি, স্বাভাবিকভাবেই পরিবারের যে উদ্বেগ, তারা সেখানে যখন নার্সদেরকে বিষয়টা বারবার করে বলতে যায় বা যখন তাদেরকে নিজেদের গ্রিভান্সেসটা জানায়, তখন নার্সরা নিচের থেকে সিকিউরিটি কল করে। সিকিউরিটি যায়। ওই সময় একটা অসুস্থ পেশেন্ট, যার তখন অনেক বেশি শ্বাসকষ্ট বা ইত্যাদি হচ্ছে, সেই সময় তার ছেলেকে এবং তার স্ত্রীকে মারতে মারতে রীতিমতো টানতে সেই 6 তলা থেকে নিচতলায় এনে ওদের একটা ঘরের মধ্যে বন্ধ করে ওখানে রাখে। এই সময় ওখানে যখন আমি উপস্থিত হই, তখন ওদের সাথে কথা পর্যন্ত বলতে দিচ্ছিল না, প্রচণ্ড দুর্ব্যবহার করে। আমি ওখান থেকে বেরিয়ে উপরে যাই পেশেন্টের পরিস্থিতি দেখতে। পেশেন্ট দেখে যখন নিচে নেমেছি, তখন আমাদের যে কাউন্সিলর অম্লান মুন্সি, তিনি সেখানে উপস্থিত। সেই সময় একটা ওখানে বাউন্সার বাহিনী, হসপিটালে বাউন্সার বাহিনীর রাজ হয়েছে। ওই বাউন্সার বাহিনী ওখানে আমাদেরকে ঘিরে ধরে, দুজনকে ওখানে মারার চেষ্টা করে এবং শ্রবণ অযোগ্য ভাষায় গালাগালি দেয়, বাপ মা তুলে, এবং তার থেকে আরও যা বলা যায়, যত রকমের সি লাগানো গালি আছে সব দেয়, এবং বলে এখান থেকে বেরোতে পারবি না, কানপট্টিতে মারা হবে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, এবং এই হসপিটালে ঢুকতে পারবি না, আর এখন এখান থেকে বেরোতে পারবি না। তা আমাদের বক্তব্য হচ্ছে যে এই গুন্ডারাজ বারে এই সিকিউরিটি রাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এই গুন্ডারাজ চলবে হসপিটালে? ওদের অভিযোগ থাকতে পারে, ওদের সাথে আমাদের তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু এই ভাষা, এই শব্দ হসপিটালের ভিতরে চলবে? এটা কোনোদিনও চলতে পারে? আমরা এমএসভিপিকে অভিযোগ জানিয়েছি, আমরা কালকে পার্টির প্যাডে লিখিত অভিযোগ করব ওই পার্টিকুলার পার্সনের এগেনস্টে। আমাদের কাউন্সিলর একটা স্টেটমেন্ট করেছিল যে আপনারা তো একটু মানবিক হবেন, পরিবার রোজা আছে, রমজান চলছে। কেন এই কথা বলেছে? তখন ওই গালিগুলো দিয়ে বলছে এখানে হিন্দু মুসলমান হচ্ছে, তোরা এখানে বিজেপি তৃণমূল করবি। একটা অভিযোগ আমরা পেয়েছি, সেটা ভার্বালি পেয়েছি, লিখিত অভিযোগও আশা করছি পাবো। সেটা আমরা সব দিক খতিয়ে যা কিছু করণীয় যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব কর্তৃপক্ষের তরফে সরকারি নিয়ম মেনে। অভিনব কায়দার প্রতিবাদ শহর ব্লক কংগ্রেস কমিটির। 18 বছরের বঞ্চনা ও অপদার্থতার অবসান চাই, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে অংশ নেয় শহর ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। এদিন রবীন্দ্র ভবনের উল্টো দিকে অবস্থিত দীর্ঘ বছরের বাম আমলের অসমাপ্ত সেতুর উপর দাঁড়িয়ে কালো কাপড় বেঁধে সেতুর উদ্বোধন করেন তারা বলেন, জনগণের টাকায় তৈরি অসমাপ্ত সেতুর কি চালু হবে না, তাই নিজেরাই এই সেতু চালু করে দিলাম। এই ব্রিজটা যেভাবে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে, 18 বছর হয়ে গেল, সেই কৈফিয়তটা কে দিবে? এই টাকাটা কোথায় গেল? এই যে অপচয় হলো টাকাটা, এই টাকাটা লায়াবিলিটি কার? কত বরাদ্দ ছিল এটা? সম্পূর্ণ অর্থ এই মুহূর্তে আমার মাথায় নেই, কেননা এটা 2008 সালের ওয়ার্ক অর্ডার ছিল। ন্যাচারালি সেই ওয়ার্ক অর্ডার মেনে এখন কাজ করলেও সেটা সম্পূর্ণ করা যাবে না, কিন্তু সর্বোপরি 1 টাকাই থাকুক আর 100 টাকাই থাকুক, সে টাকাটা জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। আর তৃণমূলের গভর্নমেন্ট বারবার করে বলে ডবল ইঞ্জিনের সরকার লাগবে। ওনারা রাজ্যে আছেন, ওনারা কেন্দ্রে আছে, ওনারা রাজ্যে আছেন, ওনারা পৌরসভায় আছেন, ওনাদের এসজিডিএ, ওনাদের আপনার পঞ্চায়েত সভাধিপতি, ওনাদের, তারপরেও একটা ব্রিজ তৈরি করতে ওনাদের ঘাম বেরিয়ে গেল 18 বছর ধরে। ওনাদের অপদার্থতা, ওনাদের নিষ্কম্মতা, ওনাদের ধাপ্পাবাজি, সবটা আজকে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আজকে এই প্রতীকী উদ্বোধন। কিভাবে করলেন প্রতীকী উদ্বোধন করলাম আমরা কালো ফিতা কেটে। এনের যে কালো কীর্তি, কালো কাজ, সেটা কালো ফিতার মাধ্যমে উদ্বোধন হওয়া দরকার আমাদের মনে হয়েছে। তাই কালো ফিতা কেটে আমরা আজকে উদ্বোধন করলাম। উদ্বোধন করার মানে হচ্ছে এই যে আজ কালকের থেকে কারা কারা এই ব্রিজ দিয়ে যাবে। মহুয়া মৈত্র মাননীয় সাংসদ মহুয়া মৈত্র ভাষায় যারা বাঙালি, অর্থাৎ যারা টিএমসি করে তারাই তো বাঙালি, এছাড়া তো আমরা কেউ বাঙালি নই। তাহলে যারা বাঙালি, যারা টিএমসি করে, তারা কালকের থেকে এই সেতুটা ব্যবহার করবে। বিশ্ব উপভোক্তা দিবস পালন করা হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে শহরের হিন্দি হাই স্কুলে পড়ুয়াদের নিয়ে দিনটি উদযাপন করা হয়।
পাশাপাশি বিজ্ঞান সচেতনতা বাড়াতে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরা হলো পড়ুয়াদের মধ্যে হাতে কলমে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক সময় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। সেই অন্ধবিশ্বাসের কারণে অনেক সময় সাধারণ মানুষ ভুল পথে পরিচালিত হয়। কুসংস্কার থেকে সবাইকে রক্ষা করতে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। ক্রেতা সুরক্ষার কথা মাথায় রেখে কেনাকাটার ক্ষেত্রে কি কি করা প্রয়োজন সেগুলো বোঝানো হয়। উপভোক্তাদের অধিকার তুলে ধরা হয় এদিনের কর্মসূচি থেকে। ক্রয়ের ক্ষেত্রে কোনো উপভোক্তা যদি ঠকে যায় কোথায় অভিযোগ জানাতে হবে, কি কি লাগবে সেগুলো তুলে ধরা হয়। বিজ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন দিক পড়ুয়াদের মধ্যে তুলে ধরা হয়েছে, জানালেন জলপাইগুড়ি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক অসিত কুমার ভাট। তিনি বলেন, এদিনের কর্মসূচির পর বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে পড়ুয়াদের, আমরা আশাবাদী। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের তরফে জয়দেব দে বলেন, মোবাইল নয়, বিজ্ঞানের বাস্তব পরীক্ষা নিরীক্ষা দেখা প্রয়োজন পড়ুয়াদের। ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক দেবাশিস মণ্ডল বলেন, বিজ্ঞান দিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতন করা হলো হাতে কলমে। পাশাপাশি বিশ্ব উপভোক্তা দিবস পালন করা হয়েছে। ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা। প্রথমে হয়েছে আজকের বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হলো জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তরের জলপাইগুড়ি রিজিওনাল অফিসের পক্ষ থেকে এই স্কুলে। সেখানে ক্রেতাদের আমাদের যারা ছাত্র আছে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলো তাদের অধিকার সম্পর্কে, কনজিউমার ক্লাব সম্পর্কে, এবং ভেন্ট্রিলোকুইজম বা টকিং ডলের মাধ্যমে ওদেরকে বেশ আকর্ষণীয় করে অনুষ্ঠান হলো। এবং শেষ পর্বে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব পক্ষ থেকে জয়দেব দে মহাশয় উনি হাতে কলমে বিজ্ঞান শিক্ষার প্রচার করছেন, যাতে ছাত্ররা আরও বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে। বিজ্ঞান শিক্ষার পাশাপাশি হাতে কলমে একটু প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে। আমি যেমন একটা পরীক্ষা দেখালাম, ধরুন জলের মধ্যে একটা গ্লাসের মধ্যে একটা চাকতি আছে, উল্টে দিলাম, জলটা পড়ছে না। ইন্টারেস্টিং, সিম্পল বায়ুর চাপ। আর যেমন দেখালাম একটা কাপের মধ্যে বেলুন ঢোকালাম, আপনি বেলুনটা ফু দিচ্ছেন, কাপটা আর বেলুনটা আলাদা করতে পারছেন না। একটা সময় আসবে কাপ থেকে বেলুনটা আলাদা হয়ে যাবে, ঘর ফিকশন বলের জন্য। আবার যেমন দেখালাম চুম্বক, সবাই জানে চুম্বকটা কী, চুম্বকের কটা মেরু, দুটো মেরু। এবার চুম্বকটা কী করে বুঝবো? চুম্বকে পেরেক দেবো, ওই যদি ওই পেরেকটা আবার একটা পেরেক আকর্ষণ করে তাহলে বুঝতে হবে চুম্বক। তারপর যেমন আমরা যখন বাইরে যাই, কোথাও পাহাড়ে যাই, সমুদ্রে যাই, আমরা দিকভ্রান্ত হয়ে যাই, তখন আমরা একটা ম্যাগনেটের পোল নিয়ে যাই যে উত্তর দক্ষিণ মেরু। অনেকগুলো পরীক্ষা, একটা পরীক্ষা দেখিয়েছি বিনা আগুনে যজ্ঞ, সবচেয়ে মজা। আপনি ওখানে কালো বাদি রাখছেন আর ঘি ডালছেন, আগুন জ্বলে যাবে। বুঝলো কি? আসলে কি জানেন, এটা বিরাট সায়েন্স। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর তার মধ্যে গ্লিসারিন দিয়ে আগুন জ্বলে উঠবে। এইটা দিয়ে মানুষকে ধোক্কা দেয়। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো সব কিছুতেই খুঁজব কারণ, অন্ধভাবে মানব না, আর বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। উদ্যোক্তা জলপাইগুড়ি সায়েন্স নেচার ক্লাব আর আমরা এসেছি কলকাতা থেকে, আমরাও সঙ্গে আছি, করছি। আমার নাম জয়দেব দি। জলপাইগুড়ি শহরে ঐতিহাসিক বীর যোদ্ধা চিলা রায়ের মূর্তি স্থাপনের উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার এই বিষয়ে জেলা পরিষদ ও জলপাইগুড়ি পুরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মূর্তি বসানোর জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করা হয়। এদিন প্রথম শহরের পিডব্লিউটি মোড় এলাকাটি খতিয়ে দেখা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শুরুতে পঞ্চায়েত এলাকায় বীর চিলা রায়ের মূর্তি বসানোর পরিকল্পনা ছিল, তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জলপাইগুড়ি পুরসভা এলাকার মধ্যেই উপযুক্ত একটি স্থানে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, শহরের সৌন্দর্যায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই শহরের মধ্যেই এই ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি স্থাপন করা হলে তা আরও তাৎপর্যপূর্ণ হবে। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জেলা পরিষদের উদ্যোগে বীর চিলা রায়ের একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে, সেই লক্ষ্যেই সম্ভাব্য জায়গাগুলি পরিদর্শন করা হচ্ছে। তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থা ও সাধারণ মানুষের চলাচলের কথা মাথায় রেখে উপযুক্ত স্থান নির্বাচন করেই মূর্তি স্থাপন করা হবে। শহরের ঐতিহ্য ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বীর চিলা রায়ের স্মৃতিকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আজকে আমরা বীর চিলা রায়ের মূর্তি জেলা পরিষদ থেকে বসাবো, পৌরসভায় চত্বরেই বসাবো, এরিয়াতে বসাবো। এই জন্য পৌরসভার এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে কাউন্সিলর আছেন, সবাইকে নিয়ে পুলিশ প্রশাসন
সবাইকে নিয়ে আমরা পৌরসভাটা ঘুরছি যে বীর টিলারের মূর্তিটা কোথায় বসানো যায়। তো আমরা একটা এই জায়গায় পিডব্লিউডি মোড়ে সিদ্ধান্ত নিয়েছি, আর একটা জায়গায় যাচ্ছি, দেখি দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বসাবো। মানে হঠাৎ করে চিলারায় মূর্তি বসানো? না, বীর চিলারায়ের মূর্তি আগের থেকেই প্ল্যানিং করা। তো আমরা সেটা পঞ্চায়েত এরিয়াতে বসানোর কথা ছিল, তো মনে হলো যে শহরটাকে আরও সুন্দরায়ন করা দরকার, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পৌরসভাতে বসানো। সাথে সভাধিপতি আমাকে বললেন যে উনি এখানে একটা মূর্তি, ব্রোঞ্জের মূর্তি স্থাপন করতে চান। সেটা হচ্ছে বীর চিলারায়, যিনি রাজবংশী সমাজের একজন বিরাট বড় যোদ্ধার, আমি বলে দিচ্ছি, কুচবিহার ডাইনাস্টি। এবং তার সাথে তিনি একই সাথে এই যে আজকে যে রাজবাড়ি দেখছেন, এই রাজবাড়িতে ওনার লিগাসি বহন করছে। তা ঘটনাটা হচ্ছে যে আজকে ওনার কোথায় বসাতে হবে, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বসানোর সাথে যেমন ওনাকে সম্মান জানাতে হবে, আবার সৌন্দর্যায়নও যেমন হচ্ছে, অন্যদিকে কনজেশনও যাতে না হয়, ট্রাফিক কনজেশনও যাতে না হয়, সাধারণ মানুষের চলাচলে যেন অসুবিধা না হয়, এগুলো দেখাই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটে জায়গা দেখে নিয়ে তারপরে আমরা এর ভিত্তি স্থাপন করব। তুরিবাড়িতে জিও টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিতর্ক, পঞ্চায়েতের বিরুদ্ধে 60,000 টাকা চাওয়ার অভিযোগ। নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত তুরিবাড়ি এলাকায় জিও মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিতর্কে জড়ালো মালবাকের তৃণমূল পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, টাওয়ার বসানোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিতে পঞ্চায়েতের পক্ষ থেকে 60,000 টাকা দাবি করা হয়েছে। যদিও পঞ্চায়েতের দাবি নিয়ম মেনেই উন্নয়ন তহবিলের জন্য অনুদান চাওয়া হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তুরিবাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত খারাপ। সমস্যা সমাধানের জন্য কয়েক মাস আগে জিও কর্তৃপক্ষ ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোবাইল টাওয়ার বসানোর জন্য এনওসির আবেদন জানায়। অভিযোগ, আবেদন খতিয়ে দেখার পর পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয় যে টাওয়ার বসানোর অনুমতি পেতে হলে পঞ্চায়েতের নিজস্ব উন্নয়ন তহবিলে 60,000 টাকা অনুদান হিসেবে জমা দিতে হবে। এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তছরুল হক জানান, পঞ্চায়েত সদস্যদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এলাকার উন্নয়নের স্বার্থে এই অর্থ চাওয়া হয়েছে। তার অভিযোগ, মোবাইল কোম্পানি টাকা জমা না দিয়ে স্থানীয় কিছু মানুষকে উস্কানি দিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রাক্তন সভাপতি সাগন মোক্তান সহ কয়েকজনকে সামনে রেখে এনওসি আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পঞ্চায়েতের নিজস্ব তহবিল প্রায় শূন্য, অথচ অনেক জরুরি কাজ এই তহবিল থেকেই করতে হয়। এদিকে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে আগাম না জানিয়ে আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির প্রাক্তন সভাপতি সাগন মোক্তান ও অমৃতা রায়ের নেতৃত্বে একদল আন্দোলনকারী পঞ্চায়েত দপ্তরে পৌঁছান। সেখানে প্রধান ও সচিবকে না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। সাগন মোক্তানের অভিযোগ, কোন যুক্তিতে এবং কোন নিয়মের ভিত্তিতে মোবাইল টাওয়ার বসানোর জন্য 60,000 টাকা দাবি করা হচ্ছে? তুরিবাড়ির মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে জনস্বার্থে মামলা দায়ের করা হবে এবং জাতীয় সড়ক অবরোধ করা হবে। ओदलाबाड़ी ग्राम पंचायत प्रधान के पास आया था, तो उन्होंने ठीक है बोल दिया था। हम लोगों ने क्या किया, जियो को यहाँ भेज दिया, क्योंकि वो डिपार्टमेंटल काम था। जियो लोग आ गया, उन्होंने 60,000 का डिमांड किया, तो 60,000 यहाँ का प्रधान और ग्राम पंचायत 60,000 का डिमांड किया। मेरे पास कागज भी है। जियो को डिमांड किया 60,000, 60,000 एज पर द पीआरडी रूल 3 से 8,000 तक का ही उसका डेवलपमेंट फी होता है पीआरडी के, और स्क्वायर फीट 3,000 रुपए आता है रूरल एरिया में, चाहे तो पार्क हो, घर किसी का निजी घर हो, उसका हिसाब से। मगर फिर हम लोगों ने नवंबर में आके उनको रिमाइंडर दिया था कि फरवरी तक आपको डिसाइड करके, बोर्ड में टाइम लगता है, बोर्ड के हम लोगों ने बोला था कि फटाफट आप कर दो। फिर हम लोगों ने फरवरी आ गया, फरवरी के अंत में 23 तारीख को हम लोग आके उन्होंने बोला कि, हम लोगों ने बोला कि क्या हुआ आपका डिसीजन, हमें 1 हफ्ता का टाइम दो। मंडे को हम बोर्ड मीटिंग करके दे दिया, 2 हफ्ता हो गया, तो कितना दिन। अभी ये हिम्मत गांव में 5,000 का डिमांड किया, इससे बड़ा टावर को जब उनका पूरा गांव आके 3,000 में दे दिया। मतलब हिम्मत गांव का बंदा वो अपना है, तुरीबाड़ी पता चला, और ओदलाबाड़ी का गांव का लोग पराया है, पाकिस्तान का है क्या? आज आके क्या देखा? आज आए तो देखा था न सेक्रेटरी आया है, न पंचायत प्रधान आया है। इस बारे में मैंने मोदी दीदी को भी कंप्लेंट किया था, 13 अप्रैल को मैंने कंप्लेंट किया था, 13 नवंबर को। अभी देखिए कितना टाइम होगा। तो हम लोग का यहाँ पर खूब जगह है टावर के लिए, जो भी है जियो या एयरटेल जो भी लगा दीजिए। हम लोग का पूरा दिक्कत हो रहा है फ़ोन करने के लिए, और हम लोग अपना घर में वाईफाई लगा के यूज़ कर रहे हैं। उस दिन गया था कंप्लेंट करने अंचल में, वहाँ पर तो बोल रहे पैसा लाएंगे। आप लोग जितना हो सके हम लोग का यहाँ पर कर। তুরিবাড়ির টাওয়ার কোম্পানির যে লোক আসছে তারা আসছিল আমাদের কাছে,
তো যেটা বিষয় হচ্ছে যে আমরা একটা ডেভেলপমেন্ট ফান্ড দাবি করছিলাম, তারপরে হচ্ছে ওরা একবার আসে একটা চিঠি নিয়ে গেলো, আর যোগাযোগ করে নাই, ঠিক আছে। মাঝখান থেকে হঠাৎ করে এরা কালকে আসছে, তো এই বিষয়ে যে এরা আসবে কোন বিষয় সেটা আমাদের জানায়নি আগের থেকে। তো না জানালে আমরা কি করব, আর ওরা হচ্ছে যোগাযোগ করেনি আমাদের সাথে দ্বিতীয়বার। এই তো হচ্ছে বিষয়। কোম্পানি কি যোগাযোগ করছিল? কোম্পানি একবারই যোগাযোগ করছিল। হ্যাঁ, আমাদের যে ডিমান্ডটা বলছিল যে কত ডিমান্ড, আমরা সেটা চিঠি করে পাঠিয়েছি, তারপরে কোনো সদুত্তর কোম্পানি দেয় নাই বা তারপরে যোগাযোগ করেনি। ওনাদের বক্তব্য যে যেখানে 5-6 হাজার টাকা হয় সেখানে 60,000 টাকা চাওয়া হচ্ছে। টাওয়ারে 5-6 হাজার টাকা কী করে হয়? ডেভেলপমেন্ট ফান্ডের তো আমাদের একটা রুলস আছে, রুলস অনুযায়ী আমরা টাকাটা নিই। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হয়ে আজকে সে যে রুলস আমরা তৈরি করছি বাই লতে আমরা সেই টাকাটা নিই সবার থেকে। তাই সবাই একই। অভিযোগ কি ভিত্তিহীন মনে হচ্ছে? অভিযোগ ভিত্তিহীন না, কারণ হচ্ছে ডেভেলপের টাকাটা যদি আমরা না নিই, ডেভেলপ হবে কীভাবে? এই যে এত লাইট ফাইট, এত জলের রাস্তাঘাট, যে কোনো সমস্যা এমার্জেন্সি কাজগুলো আমরা কীভাবে করবো? আমাদের ফান্ড তো বর্তমানে একটা 15 ফাইন্যান্স, আর কোনো ফান্ড নেই। ওটা তো নির্ধারিত ধরা, টাইট কী কী কাজ করবো একদম সেন্ট্রালি ধরা থাকে ওটা। হ্যাঁ, কিন্তু এমার্জেন্সি ওয়ার্ক করতে গেলে তো আমাদের ডেভেলপমেন্ট ফান্ডের দরকার হয় না। ভোটের আগে সক্রিয়ভাবে মানুষের কাজে জলপাইগুড়ি কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়ন। জলপাইগুড়ি কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে জেলা সভাপতি দুলাল দেবনাথ জলপাইগুড়ি সাংগঠনিক সদর ব্লক ট্যুরের নতুন সভাপতি সঞ্জীব কর্মকারকে ঘোষণা করেছেন। সঞ্জীব কর্মকার দায়িত্ব দেওয়ার পর এই ব্লকের 6টি অঞ্চলের অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যানদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কাজ হয়। কিষাণ ক্ষেত মজদুরের যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম নিয়ে এদেরকে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানানো হয়। আজকের এই অনুষ্ঠানে যেভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার বাড়ানোর চেষ্টা করছে সেটিও প্রতিবাদ আজ জানানো হয়। কিষাণের যে কাজটা মূল কাজ হচ্ছে সাধারণ কৃষকদের সরকারি প্রকল্পর যে জিনিসপত্রগুলা গভর্নমেন্টের থেকে তুলে দিচ্ছেন সেই জিনিসগুলোকে আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরা। এইবার জানেন মানে পটেটো এত বেশি হয়েছে যে মানে কোল্ড স্টোরে একটু কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে, সেখানে আমরা কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে আমরা সেই সমস্যাগুলো মেটাচ্ছি যাতে সাধারণ কৃষকরা বন্ড পায় আর আলুগুলা সুষ্ঠুভাবে রাখতে পারে। আমাদের এইটাই হচ্ছে মূল কাজ আর কি। তার সঙ্গেও এইটুকুন না বললেই নয়, যেহেতু আমাদের সামনে বিধানসভা ইলেকশন হয়তো আর কিছুদিনের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে, আমাদের যেখানে যেসব অঞ্চলে কোথাও একটু খামতি আছে সেই সব জায়গায় আমরা আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান দিয়ে সেই সংগঠনের কোথাও যদি খামতি থাকে সেটাকে আমরা সংযোজন করে নিয়ে আমরা যাতে আমাদের একটাই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের যেখানেই আমাদের ক্যান্ডিডেট হবে যেই কেন না হোক সেখানে আমাদেরকে জিতাইতে হবে। এটার জন্য আমরা বদ্ধপরিকর কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে। আমাদের জেলা প্রেসিডেন্টেরও গাইডলাইন আছে এবং রাজ্য সম্পাদক রাজ্যের সভাপতি যিনি তারও গাইডলাইন আছে। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের ভোটটাকে তৃণমূল কংগ্রেসে ফেলানো এবং আমাদের ক্যান্ডিডেটগুলোকে জিতানো। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতি এবং বিভিন্ন ইস্যুর প্রতিবাদে আগামী 14 মার্চ শিলিগুড়িতে জনসমাবেশের ডাক দিল বামপন্থী দলসমূহ। দার্জিলিং জেলা বামফ্রন্টের উদ্যোগে ওই দিন দুপুর 2টোয় টিকিয়াপাড়া ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। এদিন অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক সমান পাঠক। এদিন তিনি জানান বিজেপি ও তৃণমূল কংগ্রেসের গোপন আতাতের মাধ্যমে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু করে বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের ওপর আঘাত। পাশাপাশি বিজেপি ও আরএসএস এর বিভাজনের রাজনীতি, শ্রমিক বিরোধী লেবার কোড, 100 দিনের কাজের অধিকার খর্ব করা, চা শ্রমিকদের জমির অধিকার ও ন্যূনতম মজুরি সহ একাধিক ইস্যুতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল সরকারের অপশাসন, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং শিলিগুড়ি পুর কর্পোরেশন ও পঞ্চায়েত স্তরে দুর্নীতির বিরুদ্ধেও এই সমাবেশ থেকে সরব হওয়ার কথা জানানো হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং হচ্ছে জমিনের অধিকার শুধু চা বাগানে না, এই এখানে বস্তি অঞ্চলে প্রচুর মানুষের এখনও যা পট্টা নাই, সে অনেকবার প্রতিশ্রুতি দেয় সে পট্টা দিতে হবে, এই আমাদের ইস্যু। এবং হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে দুর্নীতি, একইভাবে পঞ্চায়েতের যে দুর্নীতি তার বিরোধে, এবং হচ্ছে বিজেপির ঘৃণা রাজনীতি এবং টিএমসি দুর্নীতি এবং সার্বিক ব্যর্থতা বিরোধে আমাদের
এই সমাবেশ 14 তারিখে টিকাপাড়া মাঠে 2টা থেকে শুরু। এই যে বেছে বেছে এসআইআর যে প্রক্রিয়ার নামে যে ভোটার লিস্ট থেকে নাম বিজেপি বা এসে করছে, এটা কি আপনি কি ষড়যন্ত্র ভাবছেন নাকি কি ভাবছেন যে এটা? অবভিয়াসলি আরএসএস নিজে এজেন্ডা তৈরি করে ইলেকশন কমিশনের মাধ্যমে এইসব করাচ্ছে, কিন্তু দেখা গেল যারা প্রকৃত ভোটার্স তারা বিদেশিও না, তারা রোহিঙ্গাও না, তারা দেশের নাগরিক, কিন্তু এটা জোর করে। আপনার যদি দেখবেন যারা 60 লাখ কিংবা আমাদের জেলার ক্ষেত্রে 80,000 3 দেখবেন বিভিন্ন মানে মাইনরিটিস, প্রান্তিক মানুষ, ট্রাইবাল, এসটি এসসি, এই সমস্ত অংশের মানুষ, গরিব মানুষটাই বেশি আছে। তাতে একদম নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে তার পিছনে একটা টিএমসিওর একটা রাজনীতি আছে। তারা হচ্ছে এটাকে ধর্মীয় এই করে একটা অংশকে তারা ভোটার ব্যাংক করার চেষ্টা করছে, এবং বিজেপি হচ্ছে একটা ধর্মীয় মানে মেজরিটিকে নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। অভিনব চিন্তা ভাবনা জলপাইগুড়ি পৌরসভার। জলপাইগুড়ি শহরের গৃহস্থালির ময়লা সংগ্রহে আনা হচ্ছে অভিনব পরিবর্তন। শহরকে আরও পরিষ্কার রাখতে নতুন উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। এবার ময়লা সংগ্রহের ভ্যানগুলিতে আর বাঁশি বাজবে না, তার বদলে বাজবে সুরেলা গান। গান শুনেই বাসিন্দারা বুঝতে পারবেন যে ময়লা সংগ্রহের গাড়ি এলাকায় পৌঁছে গেছে। পাশাপাশি প্রতিটি ভ্যানে বসানো হবে বিশেষ ট্র্যাকার ব্যবস্থা। এর মাধ্যমে পৌরসভার কর্তৃপক্ষ সহজেই নজর রাখতে পারবেন কোন গাড়ি কোথায় পরিষেবা দিচ্ছে এবং নির্ধারিত রুট মেনে কাজ হচ্ছে কিনা। পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিষেবা আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ। ধাপে ধাপে শহরের 25টি ওয়ার্ডে এই ব্যবস্থা চালু করা হবে। এই ধরনের উদ্যোগে খুশি ওয়ার্ডের বাসিন্দারা। প্রত্যেক যে ময়লা তোলার গাড়ি আছে তাতে লাগানো থাকবে, এবং সেই ময়লা তোলা গাড়িগুলোতে আমরা একটা করে ওই যে ময়লা দিয়ে গান গান দেবো, যাতে মানুষ সেই গানটা শুনে নিজেই বেরিয়ে আসে। সেটা প্রতিটা গাড়িতে লাগিয়ে দেবো, এবং তার মধ্যে এটাকে ট্র্যাকার দিয়ে এটাকে ট্র্যাক করা হবে, যাতে কোনোভাবেই কটা ট্রিপ অ্যাকচুয়ালি হচ্ছে এটা যেন এইটা ধরা খুব জরুরি। তার কারণ শুধুমাত্র ছবি আর ভিডিও গ্রুপে পাচ্ছে, তা দিয়ে কটা ট্রিপ হচ্ছে অ্যাকচুয়ালি 100% লোকেট করা সম্ভব হয় না। এখন আবহাওয়া সংবাদ। আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাস নিয়ে অচলাবস্থা বিদ্যমান, প্রভাব পড়ছে সর্বত্র, বুকিং হচ্ছে না কোথাও। সমস্যায় সাধারণ মানুষ সহ হোটেল, রেস্তোরাঁর ব্যবসায়ীরা। গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে জেলা শাসক দপ্তরে জরুরি বৈঠক জেলা পুলিশ প্রশাসনের।
ফের রোগীর পরিজনকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন হাসপাতালের এমএসভিপি কল্যাণ খা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।